লেখা আছে, আমি সেভাবেই শুরু করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই সবসময় খুব ভালো আছেন ও সুস্থ আছেন। দীর্ঘ 2 মাসের লম্বা বিরতির পরে আমি মোহাম্মদ সাবিত আলম আবারও ফিরে এলাম আপনাদের মাঝে। এত লং ব্রেকের মাঝে অনেকেই আমার ঘটনা কেন পাচ্ছেন না জিজ্ঞেস করেছিলেন। আপনাদের এত ভালোবাসা পেয়ে আমি আসলেই কৃতজ্ঞ। এজন্য মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি ও আপনাদের সকলের সুস্থতা কামনা করে আমি আজকের ঘটনাটি শুরু করছি। আজকের ঘটনা আমি কারো কাছ থেকে কালেক্ট করিনি। কে কালেক্ট করেছেন সেটা জানতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত ঘটনাটি মনোযোগ দিয়ে শোনার অনুরোধ করছি। আমি যে ঘটনাটি আজ বলছি সেটি একটি মহিলা এবং একটি ছেলের জীবনের এক করুণ অধ্যায়। ঘটনাটি আমি যেভাবে শুনেছি ঠিক সেভাবেই আপনাদের জন্য লিখে উপস্থাপন করছি এবং অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য রাসেল ভাই ও আপনাদের সকলের নিকট ক্ষমা প্রার্থনা করছি। বলছেন টনি ওফেলিয়া। মানুষ বলে মৃত্যুর পর বাকি হেভেন ও হেলের রাস্তা খুলে যায়। কে বলে হেভেন আর হেলের অস্তিত্ব শুধু মৃত্যুর পরেই হয়ে থাকে? কিছু মানুষের জন্য হেভেন ও হেল দুনিয়াতেও বিরাজমান। কি মনে হয় বিরাজমান নয়? যদি তাই না হয় তাহলে আমার স্ত্রীর সাথে কি ঘটেছিল জানতে চান? আমার স্ত্রী লিলি ওফেলিয়া, তার জীবন কাহিনী শুনুন তাহলে। আমাদের বিয়ের মোটামুটি কয়েক বছর পর আমার স্ত্রীর আচরণে আমি কিছু অদ্ভুত বিষয় লক্ষ্য করি। স্বাভাবিকভাবে লিলি রাত 10টার পর নিজের প্রেয়ার শেষ করে ঘুমিয়ে যেত, কিন্তু বেশ কিছুদিন যাবৎ সে ঠিকমতো প্রেয়ার করছিল না আর রাতে ঘুমোতেও যাচ্ছিল না। মধ্যরাতে বিছানায় আমি লিলির ফিসফিস আওয়াজ শুনতে পেতাম। কি যেন সব বলতো সে, এবং আমি সেগুলো কিছুই জানি না। একদিন কিছু অস্বাভাবিক আওয়াজ শুনে আমি আমার পাশে থাকা টেবিল ল্যাম্পের সুইচটা অন করে দেখি লিলি আমার দিকে তাকিয়ে আছে আর কাঁদছে। আমি এক লাফ দিয়ে উঠে বসি বিছানায়। লিলিকে আমি তার কান্নার কারণ জিজ্ঞেস করলে সে আমাকে বলে কিছুদিন ধরে তার সাথে কিছু অস্বাভাবিক বিষয় ঘটে চলেছে। আমি ঘটনাগুলি জানতে চাইলে সে এড়িয়ে যেতে চায়, কিন্তু আমি নাছোড়বান্দা। আমি তাকে জিজ্ঞেস করেই যাচ্ছিলাম। এমন সময় সে বিড়ালের মতো হিস হিস করতে থাকে ও এক পর্যায়ে তার ভয়ানক রকমের খিঁচুনি উঠে যায়। আমার ফ্যামিলিতে শুধুমাত্র আমি আর লিলি এই দুজন সদস্যই ছিলাম। অনেক কষ্টে একা একা লিলিকে স্বাভাবিক করে তোলার পর তাকে আমি জিজ্ঞেস করি আসলে কি সমস্যা হচ্ছে। আনমনাভাবে আমার স্ত্রী আমাকে জানায় যে অদ্ভুত সব স্বপ্ন দেখছে সে ইদানিং। লিলির এতটুকু কথা শোনার সাথে সাথেই আমার বাড়ির পাশে যেন কুকুরের ফোর্স এসে জোরে জোরে ডাকা শুরু করে দিল। হঠাৎ এতগুলো কুকুর আমার বাসার পাশে কোত্থেকে এলো? ওরা বোধহয় চাচ্ছিল না যে লিলি আমাকে সবকিছু খুলে বলুক। আমি জানালা খুলে কুকুরগুলোকে তাড়াতে যাব, এমন সময় জানালা খুলে দেখি বাইরে একটা কুকুরও নেই। আমার বাসার জানালার পাশে একটা ছোট্ট কবরস্থান ছিল। আমি দেখলাম একটা বিশাল আকৃতির কুকুর একটা কবরের পাশে দাঁড়িয়ে আছে। তার চোখগুলো জলজল করছিল আর মুখ দিয়ে মনে হয় লালা ঝরছিল। তাকে দেখে অনেক বেশি রাগান্বিত মনে হচ্ছিল আমার। সত্যি বলতে আমিও কুকুরটাকে দেখে কিছুটা ভয় পেয়ে যাই আর জানালা বন্ধ করে দেখি লিলি বড় বড় চোখে আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ লিলি আমার গলা টিপে ধরে, লম্বা লম্বা দম নিয়ে ফিসফিস করে আমার কানের কাছে এসে বলে, বাঁচতে চাইলে আমাকে আমার কাজ করতে দে। এই কথা বলেই লিলি অজ্ঞান হয়ে যায়। লিলির জ্ঞান ফিরলে তাকে অনেকটাই স্বাভাবিক লাগছিল। আমি লিলিকে ডাক্তার দেখাবো বলে ঠিক করলাম, কিন্তু আশ্চর্যজনকভাবে ডাক্তারি চেক আপে লিলির কোনো মেজর সমস্যাই ধরা পড়ল না। আমি চিন্তায় পড়ে গেলাম যে যদি কোনো মেডিকেল ইস্যু না হয়ে থাকে তাহলে লিলির সাথে এসব কি হচ্ছে আর কেনই বা হচ্ছে। 7-8 দিন পর এক রাতের ঘটনা। রাত তখন 1টা পার হয়ে গেছে বলে মনে হচ্ছিল। আমি ঘুমোচ্ছিলাম, 12টার কিছুটা আগে হবে। হঠাৎ আমার গালে আমি ভেজা কিছুর অস্তিত্ব অনুভব করলাম।
আমার ইনস্টিংক্ট বলছিল এটা সামথিং ডেঞ্জারাস। হঠাৎ আমার চোখ খুলে যায় আর আমি দেখতে পাই লিলি আমার ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে। আমি নিজের অজান্তেই আমার হাত দিয়ে টেবিল ল্যাম্প অন করে দেখি লিলির চোখের মণিটা শিকারী জন্তুর চোখের মণি হয়ে গেছে আর চেহারার সমস্ত ব্লাড ভেইনগুলো ভেসে উঠেছে। আমার দিকে তাকিয়ে সে হাসছে আর সাপের মতো হিস হিস করতে করতে বলছে, তোর লিলির সময় চলে এসেছে, পারলে বাঁচা। আমি লিলিকে সজোরে একটা চট দিয়ে জোরে চিৎকার করে উঠে বলি, লিলি, এসব কি বলছো তুমি? হুঁশে আসো, তুমি হুঁশে আসো। আমার কথা শেষ হবার আগেই লিলি বিছানায় অজ্ঞান হয়ে পড়ে গেল। জ্ঞান ফেরার পর সে যথারীতি স্বাভাবিক। আমি বুঝতে পারছিলাম না কি হচ্ছে এসব। এর মাঝে লিলির ভেতর কিছু পরিবর্তন লক্ষ্য করলাম। সে মর্নিং প্রেয়ার ছেড়ে দিয়েছে, চার্চে একেবারেই যেত না। ফ্রিজে অনেক দিনের থাকা নষ্ট হয়ে যাওয়া দুর্গন্ধযুক্ত তরকারি খেত, সাথে পচা গলা মাংস। ফ্রিজ 24 ঘন্টা চালু থাকার পরেও কিভাবে মাংস এভাবে পচে যাচ্ছে এটাও আমি বুঝতে পারছিলাম না। আস্তে আস্তে সে শুকিয়ে যাচ্ছিল আর পানি খাওয়া বন্ধ করে দিয়েছিল। একদিন বাথরুমে সে অজ্ঞান হয়ে পড়ে গেল। আমি ডাক্তারের কাছে নিয়ে যাই তাকে। ডাক্তার জানায় যে তার ম্যালনিউট্রিশন, ডিহাইড্রেশন ও ফুড পয়জনিং হয়েছে। লিলিকে হসপিটালে ভর্তি করি আমি। হসপিটালের বেডে আমি লিলির পাশে বসেছিলাম। লিলি আমার গলায় থাকা ক্রসটা ধরে টেনে নিয়ে বলল, টনি, আমাকে বাঁচাও, ওই শয়তানগুলো আমাকে ধরে ফেলেছে, মেরে ফেলবে আমাকেও, আমাকে বাঁচাও। এই বলে সে জ্ঞান হারায়। আমি নিজেও কিছুটা আন্দাজ করতে পারছিলাম যে এটা কোনো অপশক্তির কাজ। আমি চার্চে গিয়ে ফাদার আর্থারের সাথে এই বিষয়ে কথা বললাম। ফাদার আর্থার আমাকে বললেন 2 দিন পর উনি আমার বাসায় আসবেন। যদি এমন কোনো সমস্যা থাকে তবে সেগুলো রেকর্ড করবেন আর বিশপের পারমিশন নিয়ে এক্সরসিজম করবেন। 2 দিন পর আমি ডাক্তারের অনেক অজুহাত দেখিয়ে লিলিকে বাড়িতে নিয়ে আসি। সন্ধ্যাবেলা ফাদার আর্থার আর ওনার পার্টনার ফাদার রয় আসেন আমাদের বাসায়। ফাদাররা এসে লিলির পাশে বসে লিলিকে সবকিছু বলতে বলেন। এর পরের ঘটনা লিলির ভাষাতেই শোনা যাক। বলছেন, লিলি ওফেলিয়া। এই সমস্যাটা প্রায় মাসখানেক আগে শুরু হয়। আমি সেদিন ইভিনিং প্রেয়ারের জন্য বসেছিলাম। হঠাৎ প্রেয়ার রুমে খট করে একটা আওয়াজ হয়। আমি চোখ খুলে আশেপাশে দেখি, হঠাৎ দেয়ালে লাগানো বড় ক্রসটার দিকে আমার চোখ চলে যায় আর আমি দেখি ক্রসটা মাটিতে পড়ে গেছে। আমি ভাবলাম বাতাসের কারণে এমন হতেই পারে। আমি ক্রসটা ঠিক করে সেটা আগের মতো অবস্থায় রেখে দেই। আমি পেছনে ফিরতেই আবার সেই খট করে আওয়াজটা কানে আসে আর পেছনে ফিরে দেখি সেই ক্রসটা আবারও মেঝেতে পড়ে গেছে। আমি আবার ভয় পেয়ে যাই। এরপর আমি আবার ক্রসটাকে দেয়ালে লাগিয়ে দেই। আবার একটা খট করে আওয়াজ। আমি দেখি দেয়ালে ক্রসটা উল্টো হয়ে গেছে। আমি হাত জোর করে বসে পড়ি মেঝেতে, ঈশ্বরের সঙ্গ কামনা করতে থাকি। হঠাৎ পেছন থেকে কেউ একজন কর্কশ গলায় বলে ওঠে, ঈশ্বরের স্থান শুধু মূর্তি আর ছবিতেই। ঈশ্বর নেই, আমি ঈশ্বর, আমাকে গ্রহণ করো। আমি ভয়ে প্রেয়ার রুম থেকে বের হয়ে বিছানায় শুয়ে পড়ি। সেদিন আর তেমন কিছু হয়নি। আমার এতটুকু কথা শুনে ফাদার রয় আমাকে একটা আনলিভেন ব্রেড তার একটা টুকরা খেতে দেন। প্রিয় লিসেনার্স, আমি সাবিত এখানে আপনাদের একটা বিষয় জানাতে চাই। আনলিভেন ব্রেড আসলে কি? আনলিভেন ব্রেড হচ্ছে ইস্ট ছাড়া তৈরি একটি ক্রাঞ্চি গোল ব্রেড। খ্রিস্টান ধর্মমতে যিশুকে ক্রুশবিদ্ধ করার আগের রাতে তিনি তার প্রেরিতদের সাথে একটি মিল অর্থাৎ খাবার ভাগ করে নিয়েছিলেন এবং আসন্ন স্যাক্রিফাইস সম্পর্কে একটি বার্তা প্রদানের জন্য এই ইস্ট ছাড়া রুটি ব্যবহার করেছিলেন। তিনি রুটিটি ভেঙে শিশুদের দিয়েছিলেন এবং তাদের পরিত্রাণের জন্য এটি তার দেহের প্রতিনিধি মনে করে খেতে বলেছিলেন। কিছু চার্চ বিশ্বাস করে যে রুটিটি যিশুর দেহের প্রতিনিধি অর্থাৎ পবিত্র। কোনো মানুষ পজেসড হলে এই রুটির মাধ্যমে তার পজেশন আইডেন্টিফাই করা যায়। চলুন লিলি ওফেলিয়ার ভাষায় ফেরা যাক।
আমি ফাদারদের বলি মাসখানেক সময়ে যদি টনি বাসায় থাকতো না, তখন আমি বিছানায় বা সোফায় যেখানেই বসি সেগুলো কেঁপে উঠত। বিছানা আমাকে টেনে ধরে রাখত। আমি টনিকে আগেই জানাতে চেয়েছিলাম, কিন্তু শয়তান কণ্ঠে কেউ আমাকে বলতো যদি টনিকে জানাই তো ওরা টনিকে মেরে ফেলবে। কিন্তু আর কষ্ট সহ্য করতে না পেরে আমি টনিকে সব বলে দেই। আমি ধাপে ধাপে 3টি স্বপ্ন দেখতাম সব সময়। স্বপ্নগুলি আমি ধাপে ধাপে বলছি। প্রথম স্বপ্ন, আমি দেখতাম যে আমি একটি ধোঁয়াময় জায়গায় দাঁড়িয়ে আছি, আর আমার চারপাশে সাপের মতো হিঁস হিঁস শব্দ, নরকের মতো অসহ্য যন্ত্রণায় আমার শরীর জ্বালাপোড়া করছিল। এর মাঝে আবছা একটা অবয়ব আমি দেখতে পাই। দ্বিতীয় স্বপ্ন, আমি আবার সেই ধোঁয়াময় জায়গা দেখতাম যেখানে আমি কষ্ট পাচ্ছিলাম। হঠাৎ একটা আবছা অবয়ব আমার দিকে হাত বাড়িয়ে দেয় আর আমাকে বলে, হোল্ড মাই হ্যান্ড। আমি তার হাত ধরতে চেয়েও ধরতে পারতাম না। তৃতীয় স্বপ্ন, এবার আমি দেখলাম আমি একটি জানালার রুমে বন্দি। আমি পজেসড। দুজন ফাদার আমার এক্সোসিজম করছে, কিন্তু পারছেন না। হঠাৎ এক মাঝ বয়স্ক যুবক এসে এক্সোসিজমে অংশ নেয়। সে আমার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। আস্তে আস্তে আমি শান্তি অনুভব করি, আর এরপর আমি ঘুমিয়ে যাই। লিলি তার কথা শেষ করে ঘুমিয়ে পড়ে। ফাদার আর্থার আমাকে বাইরে নিয়ে আসেন আর বলেন, দেখুন মিস্টার টনি, আসলে এগুলো আপনার ওয়াইফের মনের রোগ। ডেভিলের পজিশনের কোনো সাইন তার ভেতরে নেই। আনলিভেন ব্রেড হচ্ছে পবিত্র একটি খাবার। পজেসড হলে মাস্ট সে রিয়্যাক্ট করত সেটা খেয়ে। ওনাকে ডাক্তার দেখান। ফাদার ওনার কথা শেষ করে চলে যান। আমি ফাদারকে বিদায় দিয়ে লিলির কাছে এসে দেখি লিলি ঘুমাচ্ছে। এরপর আমি ঘর ঝাড় দেওয়ার জন্য ফুল ঝাড় এনে ঘর ঝাড় দিচ্ছিলাম। হঠাৎ লিলির বেডের নিচ থেকে আমি সেই রুটির টুকরো খুঁজে পাই যা ফাদার লিলিকে খেতে দিয়েছিলেন। আমি ভাবতে থাকি, আচ্ছা লিলি কি তাহলে সেই রুটির টুকরো খায়নি? কিন্তু ও তো আমাদের সবার সামনে রুটির টুকরো হাতে মুঠ করে মুখে পুড়ে দিল। তাহলে কি রুটির বাকি টুকরো ফাদারই ভুল করে ফেলে গেছেন? আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম। এমন সময় লিলি আমার হাত চেপে ধরে আর কর্কশ গলায় বলতে থাকে, ধরে ফেলেছিস না? আমার ধোঁকা বুঝে গেছিস। বলেছিলাম তোকে যেন না জানায়, জানিয়েছে। এবার তুইও তোর ওয়াইফের মতো আমার দাস হয়ে যাবি। কিরে, আমার উপাসনা করবি? এই কথা শুনে আমি এক ঝটকায় লিলির হাত ছাড়িয়ে রুম লক করে দৌড়ে চার্চে চলে যাই আর ফাদার আর্থারকে খুঁজে বের করে তাকে সবকিছু জানাই। ফাদার আর্থার বিশপকে ইনফর্ম করেন আর এভিডেন্স নিয়ে আসবেন বলে জানান। আমি ফাদার আর্থার আর ফাদার রয় 3 জন মিলে রাতের বেলা বাড়ি ফিরে আসি। লিলির ঘরের দরজা খুলতেই আমরা দেখি লিলির রুমের এক কোনায় বসে খুব তীক্ষ্ণ গলায় গানের সুরে গুনগুন করছিল, God is sleeping, I am here, I am singing and God is not there. আমি আর ফাদার রয় 2 জন মিলে তাকে ধরে নিয়ে আসতে পারছিলাম না। আনবিলিভেবল হিউম্যান স্ট্রেংথ ছিল তার শরীরে। অনেক কষ্ট করে তাকে আমরা সেই জায়গা থেকে সরাতে পারিনি। ফাদার আর্থার তখনও ভিডিও রেকর্ডিং করছিলেন। উনি লিলিকে জিজ্ঞেস করেন কে সে আর কেন এসেছে। লিলি কর্কশ গলায় ফাদারকে প্রচুর গালাগাল করেন আর চলে যেতে বলেন। এরপর আমরা 3 জন রুম থেকে বেরিয়ে আসি। ফাদার আর্থার বলেন, টনি সাহেব, লিলি পজেসড। যত জলদি সম্ভব এক্সরসিজম করতে হবে। আমি চার্চে যাচ্ছি। বিশপের অ্যাপ্রুভাল নিয়ে চার্চের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সাথে এনে আমি আর ফাদার রয় আগামীকাল সন্ধ্যায় লিলির এক্সরসিজম করব। গড ব্লেস ইউ মাই চাইল্ড। এই বলে ফাদার বুকে ক্রস এঁকে চলে যান। সেদিন সারা রাত আমি প্রেয়ার রুমে কাটিয়ে দেই। একবারও লিলির ঘরে যাইনি। সারা রাত লিলির রুম থেকে অমানবিক আত্মচিৎকার ভেসে আসছিল। কখনো সে বলছিল, আমার ওকে চাই, ও আমার জীবনদাতা, আমি বাঁচতে চাই, আরও মানুষের ভেতরে নিজেকে লুকিয়ে রাখতে চাই। কেউ চেনে না আমাকে, কেউ না। সকালবেলা লিলির রুমের দরজা খুলে দেখি সে বিছানায় শুয়ে ঘুমোচ্ছে। বমি করে নিজের জামা কাপড় নষ্ট করে ফেলেছে। আমি রুম পরিষ্কার করে লিলিকে নতুন জামা কাপড় পরিয়ে তৈরি করে রাখি। সময় যেন আর কাটে না। এদিকে আমার বাসায়
জিন্দা লাশ লিলি, কোনো শব্দ করছে না, শ্বাস নিচ্ছে না, আর ঘুমোচ্ছে। অবশেষে সন্ধ্যায় কলিং বেলের আওয়াজে আমার শরীরে প্রণোদয় হয়। দরজা খুলে ফাদার আর্থার আর ফাদার রয়কে গ্রিট করে ভেতরে নিয়ে আসি আমি। ফাদার আর্থার আর ফাদার রয় মিলে লিলির ওপর 4টি এক্সোরসিজম পারফর্ম করেন। স্বচক্ষে দেখা সেই 4টি এক্সোরসিজম আমি ধাপে ধাপে বলছি। প্রথম এক্সোরসিজম, ফাদার আর্থার ও ফাদার রয় ওনাদের সাথে একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নিয়ে আসেন আর লিলির ঘরে প্রবেশ করেন। ঘুমন্ত লিলিকে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট দিয়ে একটি ইঞ্জেকশন দিয়ে দেন আর লিলির হাত পা বিছানার সাথে বেঁধে ফেলেন। ফাদার আর্থার ওনার রেকর্ডিং ডিভাইস অন করেন আর সামনে এসে বলেন, কেস ফাইল 1 to 9, day 1, মিসেস লিলিয়ান ওফেলিয়া, নিকনেম লিলি, female, possession confirmed by church, bishop কর্তৃক exorcism অনুমোদিত। Lily repeatedly showed a lot of symptoms of being possessed, including showing fit of anger over food that had been blessed by church and then trying to harm surrounding people, a lot of nightmares, long break from church and praying to God, multiple voice extraction, and hissing like a snake or a cat. I, Father Arthur, assisted by Father Roy, are ready to perform the exorcism of Lily Ophelia in an observation of medical assistance provided by the church. May God be with us. Amen. এরপর ফাদার আর্থার তার সাথে আনা ব্যাগ থেকে মোবাইল, হলি ওয়াটার, হলি জেল বের করে বেগুনি কালারের একটি ক্রস আঁকা শাল নিজের গলায় জড়িয়ে শুরু করলেন লিলির প্রথম এক্সোরসিজম। ফাদার আর্থার লিলির কপালে হলি জেল দিয়ে ক্রস আঁকলেন আর লিলির ওপরে হলি ওয়াটার দিয়ে ক্রস আঁকলেন। এরপর উনি বললেন, লিলিয়ান, মাই চাইল্ড, আমি জানি ডিপ ডাউন তুমি আমাকে শুনতে পাচ্ছ। গড আমাদের সাথে আছেন। তুমি এই শয়তানকে হারাতে আমাদের সাহায্য করো। এরপর ফাদার আর্থার আর ফাদার রয় বাইবেল হাতে নিয়ে ইন দ্য নেম অফ ফাদার, দ্য গড অ্যান্ড দ্য হলি স্পিরিট বলে বাইবেলের ভার্স পড়া শুরু করলেন। 2-3 মিনিট বাইবেল পড়ার পর লিলি নড়ে চড়ে উঠল আর ফাদারকে দেখে জন্তু জানোয়ারের মতো গ্রল করতে শুরু করলো। ফাদার লিলিকে উদ্দেশ্য করে বললেন যে লিলির ভেতর থাকা শয়তান যে নিজেকে অন্ধকারে লুকিয়ে রেখে মানবজাতির অনিষ্ট করে সে যেন সামনে আসে আর নিজেকে আইডেন্টিফাই করে। লিলি তার হাত পায়ের বাঁধন খোলার চেষ্টা করছিল আর লিলির নিচে থাকা বিছানাটি যেন কাঁপছিল। ফাদার আর্থার ব্যাগ থেকে পাথরের গুঁড়ো বের করে বিছানার চারপাশ ঘেরাও করে দিলেন। হঠাৎ লিলি একদম চুপ হয়ে গেল। কিছুক্ষণ পর ফাদার রয় সাথে আনা একটি ঘন্টা বাজালেন আর লিলি কর্কশ আওয়াজে ফাদার বলে চুপ হয়ে গেল। ফাদার লিলিকে জিজ্ঞেস করলেন সে কে আর কেন এসেছে। লিলি ফাদারকেই ফাদারের জীবন কাহিনী বলল। ফাদার বললেন এসব বলে ওনাকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। এরপর লিলি ফাদার রয়ের দিকে তাকিয়ে বলল, আমার পুরুষ শরীর প্রয়োজন। আমি জানি তুই শয়তানকে বিশ্বাস করিস। তোর মা বাবা বাঁচতে পারত কিন্তু গড তাকে বাঁচায়নি। গড নেই, শয়তানের কাছে আয়, তোর মা বাবাকে তুই আবার ফিরে পাবি। ফাদার রয় এসব শুনে ভয়ে মুষড়ে পড়ছিলেন আর ওনার হাত থেকে বাইবেল পড়ে যায়। ফাদার আর্থার তখন ফাদার রয়কে জোর করে একটি ধমক দেন আর বলেন শয়তানের কথায় কান না দিতে। কিছুক্ষণ পর লিলি এত জোরে চিৎকার করতে শুরু করে যে ফাদার আর্থার নিজেও বাইবেল বিছানায় ফেলে কানে হাত দিয়ে ফেলেন। এমন সময় লিলির ডান হাতের বাঁধন খুলে যায় আর দড়ির টানে হাতের কবজি কেটে রক্ত বের হতে থাকে। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট তখন এক্সরসিজম বিরতি নেওয়ার পরামর্শ দেন। আমরা সবাই লিলিকে ধরি আর লিলিকে ইঞ্জেকশন দিয়ে আনকনশাস করে রাখা হয়। আমি সহ বাকি সবাই রুম থেকে বেরিয়ে আসি। ফাদার আর্থার ফাদার রয়কে তখন বকাবকি করছিলেন আর বলছিলেন এক্সরসিজমে বিলিফ আর ভক্তি মেইন। শয়তানের কথায় কান দিলে সে ম্যানিপুলেট করবেই, তাই তার কথায় কান দেয়া যাবে না। ফাদার রয়ের ভক্তিতে যেন কোনো সন্দেহ না থাকে বলে সতর্ক করে দেন। আমি ফাদারকে জিজ্ঞেস করি যে এক্সরসিজম কেন কাজ করছে না। ফাদার বলেন ডেভিলটা মেবি অনেক বেশি বয়স্ক আর ক্ষমতাশীল। কোনো একটা স্পেশাল পারপাসে সে লিলিয়ানের ওপর ভর করেছে। এক্সারসাইজ করতে করতে দুর্বল হলে এক সময় ছেড়ে যাবে, না হলে
কিছু করার থাকবে না। এরপর ফাদার আর্থার ফাদার রয়কে আরও এক দফা সাবধান করে দিয়ে এক্সরসিজম রিজিউম করতে বলেন এবং রুমে প্রবেশ করেন। আমি এবার ভেতরে যাই। লিলিয়ানের অবস্থা দেখা আমার পক্ষে সম্ভব না। ফাদার ভেতরে বাইবেল পড়ছিলেন, আমি শুনতে পাচ্ছিলাম। একাধিক ভয়েসে লিলিয়ান কথা বলছিল, একাধিক ভাষায় লিলিয়ান বলছিল আর চিৎকার করছিল। ফাদাররা অনেকবার তার নাম জিজ্ঞেস করলেও সে বলেনি। প্রায় 1 ঘন্টা চেষ্টা করার পর ফাদাররা রুম থেকে বেরিয়ে আসেন। মেডিকেল অ্যাসিস্ট্যান্টের মতে আজকে এক্সরসিজম কন্টিনিউ করাটা লিলিয়ানের শরীরের পক্ষে ক্ষতিকর হতে পারে বলে সেদিনের মতো এক্সরসিজম সমাপ্ত করে দেয়া হয়। ফাদাররা চলে গেলে আমি লিলিয়ানের রুমে যাই। বমি করে রুমের চারপাশে ছেটানো, রুমের জিনিসপত্র উল্টো পাল্টা করা, বিছানার 1 পা ভাঙা। কষ্টে, রাগে আর দুঃখে আমার শরীর যেন জ্বলছিল। আমি লিলির সামনে গিয়ে জিজ্ঞেস করি, আমার স্ত্রীর শরীরে কে, কেন আমার স্ত্রীকে সে এত কষ্ট দিচ্ছে? লিলি নিশ্চুপ, তার হাতে স্যালাইন লাগানো, সে যেন বেঁচে থেকেও মৃত। দ্বিতীয় এক্সরসিজম। বিকেলের দিকে ফাদার আর্থার আর ফাদার রয় ওনাদের সহযোগী নিয়ে আবার আসেন এক্সরসিজম করতে। যথারীতি ফাদার আর্থার রুমে গিয়ে টেপ রেকর্ডারে বলতে শুরু করলেন, কেস 1-9, দ্য এক্সরসিজম অফ লিলিয়ান অফেলিয়া ফিমেল, এক্সরসিজম অথরাইজড বাই বিশপ। যা যা আগে বলেছিলেন সেগুলোই তিনি বলে যান। এরপর ব্রিফিং শেষে ফাদার আর্থার আবার লিলির এক্সরসিজম শুরু করেন। বাইবেলের ভার্স পড়ার সাথে সাথে ফাদার লিলির সাথে অনেক কথা বলেন। লিলির ভেতরে থাকা শয়তান ফাদারের সাথে অনেক বিষয় নিয়ে কথা বলে। সে জানায় সে একজন আনক্লিন ডিমন, অধিক আমরা লিজিয়ান, এমন কিছু কথা সে বলে। ফাদার বলেন লিজিয়ান মানে অধিক আনক্লিন ডিমন, যার এক্সারসাইজ জিসাস নিজেই করেছিলেন। কিন্তু লিলিয়ানকে যখন জিজ্ঞেস করা হয় সে কে, তখন সে আমি নাম বলবো না বলে। অর্থাৎ সে একজন, কিন্তু লিজিয়ান হলে 1-এর অধিক, অর্থাৎ আমরা বলবে। ফাদার বুঝে ফেলেন এসে মিথ্যা কথা বলছে। ফাদার রুম থেকে বেরিয়ে এলেন আর আমার কাঁধে হাত রেখে বললেন, ইটস ভেরি হার্ড মাই চাইল্ড, প্রে ফর হার। কিছুক্ষণ বিরতি নিয়ে ফাদার আবার এক্সরসিজম স্টার্ট করলেন। আমি রুমের বাইরে ঘন্টার আওয়াজ শুনতে পাচ্ছিলাম। অনেক বাক বিতণ্ডার ভেতর দিয়ে দ্বিতীয় এক্সরসিজম সমাপ্ত হয় এবং ইট ওয়াজ আ ফেলিয়ার। তৃতীয় এক্সরসিজম। ফাদার আর্থার যথারীতি টেপ রেকর্ডারে আবারও আগের কথাগুলো রেকর্ড করেন এবং সেখানে তিনি এবার বলেন, কেস 1-9, লিলিয়ান অফেলিয়া ফিমেল ইজ বিলিভড টু বি পজেসড বাই a devil demon. After 2 unsuccessful attempts of exorcism, the 3rd exorcism is going to be started by the authorization of the church and the blessing of God. এবার ফাদার কিছুটা নতুন পদ্ধতি অবলম্বন করেন। নিজের গলায় থাকা শাল লিলির মাথায় ধরে বললেন নাম বলতে। এদিকে ফাদার রয় ভার্স পড়ে যাচ্ছিলেন। লিলিয়ান চিৎকার করতে থাকে। লিলিয়ানের মুখে হলি ওয়াটার ছিটিয়ে দেন ফাদার। লিলি তখন খুব কষ্টে নিজের শরীর মোচড়াচ্ছিল। এদিকে বাইবেলের ভার্স পড়া শেষ করে ফাদার রয় ঘন্টা বাজিয়ে বলছিলেন, দ্য ফাদার কমান্ডস ইউ টু ডিপার্ট, ডেভিল বি গন। রুমে থাকা আমরা সবাই টানা 7 বার একসাথে বিগন বলছিলাম আর লিলিয়ান চুপ হয়ে গিয়েছিল। ফাদার লিলিয়ানের মাথা থেকে শাল সরাতেই সে শয়তানে একটা হাসি দিয়ে বলল, পিকাবু ফাদার, আমি এখানে, তোমার কাজ না এটা, তুমি চেষ্টা করেছো কিন্তু পারবে না। ফাদার আর্থার রাগে দুঃখে রুম থেকে বেরিয়ে আসেন আর আমাকে বলেন যে দিনের পর দিন এক্সরসিজম খারাপের দিকে যাচ্ছে। গড ছাড়া কেউ সাহায্য করার মতো নেই। গড সাহায্য করছেন না, কেন করছেন না আমরা কেউ জানি না। এদিকে লিলির শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল বিধায় সেদিন আর এক্সরসিজম কন্টিনিউ করা সম্ভব হয়নি। চতুর্থ এক্সরসিজম। চতুর্থ এক্সরসিজমের দিনটি অন্যান্য এক্সরসিজম ডে থেকে আলাদা ছিল, কারণ ফাদার আর্থার, ফাদার রয় ও মেডিকেল অ্যাসিস্ট্যান্টের সাথে সেদিন নতুন এক যুবক ফাদারের সাথে। ঘরে ঢুকেই সেই যুবক আমার সাথে হাত মিলিয়ে বলেন তার নাম গ্যাব্রিয়েল আর সে লিলির এক্সরসিজমে অংশগ্রহণ করবে। প্রথম দিন গ্যাব্রিয়েল লিলির সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু লিলির শরীরে থাকা ডিমন কোনো কমিউনিকেশন করে না। কিন্তু ডেভিল তাকে ছেড়ে দিলে লিলি কিছু কথা শেয়ার করে
দ্বিতীয় দিন যখন গ্যাব্রিয়েল আবার লিলির সাথে দেখা করতে যায়, তখন লিলির শরীরে থাকা ডেভিল তার ফেস রিভিল করে। সম্পূর্ণ রুম ধোঁয়ায় ভরে যায়। লিলির শরীর থেকে সেই ধোঁয়া বের হচ্ছিল। কিছুক্ষণ পর লিলির শরীরে আশেপাশে থেকে ধোঁয়া সরে যেতে শুরু করে এবং হালকা ধোঁয়ার চাদরে মোড়া ডেভিলের চেহারা ভেসে ওঠে। ডেভিলের মাথায় দুটি শিং ছিল ও তার চোখের মণি ছিল শিকারী জন্তুর মতো। এসব দেখে গ্যাব্রিয়েল সেদিন ভয়ে সেখান থেকে চলে আসে। তৃতীয় দিন লিলির বাসায় যাওয়ার আগে ফাদার আর্থার গ্যাব্রিয়েলকে এক্সরসিজম করার নিয়মকানুন বুঝিয়ে দেন। তৃতীয় দিন অর্থাৎ গ্যাব্রিয়েলের প্রথম এক্সরসিজম এবং লিলির ওপর করা চতুর্থ এক্সরসিজম করার সময় ডেভিল তাকে তার বাবার সম্পর্কে এমন কিছু কথা বলে আর তার চোখের দিকে তাকিয়ে এমন কিছু দৃশ্য তাকে দেখায় যা গ্যাব্রিয়েল ভয়ে পালিয়ে যায় সেখান থেকে। এরপর ফাদার আর্থার তাকে চার্চে বসিয়ে বলেন, গ্যাব্রিয়েল, ডেভিল আমাদেরকে নানাভাবে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে। তার ধোঁকার জালে আটকে যেও না। তুমি গডের নামে তোমার কাজ করে যাও। গড তোমাকে সফলতা দান করবেন। আমেন। ফাইনাল এক্সরসিজম। চতুর্থ এক্সরসিজম ফেইল করার পরে ফাদার আর্থার গ্যাব্রিয়েলকে পঞ্চম এক্সরসিজমের জন্য তৈরি করতে থাকেন। দেখতে দেখতে চলে আসে ফাইনাল এক্সরসিজম ডে। আমরা লিলির বাসায় যাই এবং সবাই লিলির ঘরে প্রবেশ করি। ফাদার আর্থার টেপ রেকর্ডার অন করে বলেন, কেস 1 to 9, এক্সরসিজম 5, লিলিয়ান ওপেলিয়া, ফিমেল, possessed by demon or devil. Victim has gone through 4 unsuccessful exorcism. With the approval of the church, today I, Father Arthur, Father Roy, church assistant and Gabriel are performing the exorcism. May the God be with us. Amen. এরপর ফাদার আর্থার বাইবেলের ভার্স পড়া শুরু করেন। গ্যাব্রিয়েলকে দেখে লিলিয়ান কেন যেন বেশ খুশি হয়েছিল। বাইবেলের ভার্স আওড়ানোর সাথে সাথে লিলিয়ানের ভায়োলেন্স যেন বেড়েই চলছিল। হঠাৎ এক পর্যায়ে লিলি গ্যাব্রিয়েলকে তার কাছে ডাকে আর বলে, কিরে, এত দেরি করলি কেন আসতে? আমার উপাসনা করবি? গ্যাব্রিয়েল তাকে তার নাম জিজ্ঞেস করলে সে একবার এক এক নাম বলে সবাইকে বিভ্রান্ত করে। আমরা সবাই বুঝি ডেভিল তার চিরচেনা মিথ্যা রূপে এই কথা বলছে। ডেভিলের বলা নামগুলো বলে বারবার তাকে কাস্ট আউট করার চেষ্টা করা হচ্ছিল আর আমরা সবাই মিলে লাস্ট ফাইট শুরু করি এক্সরসিজমের। একটা সময় ডেভিলের বলা একটি নাম বলে তাকে কাস্ট আউট করার চেষ্টা করা হলে তা সফল হতে দেখা যায়। সবাই একসাথে বলে ওঠে, গড প্লিজ হিয়ার আস। এরপর থেকে একে একে সবাই বাইবেলের ভার্স পড়া শুরু করে। ডেভিলের নাম বলে সেইন্ট আর গডের নামে ডেভিলকে বের করার জন্য কমেন্ট করতে থাকে। লিলিয়ান উচ্চস্বরে গালিগালাজ করছিল সবাইকে। ফাদার রয়ের হাতে থাকা ঘন্টা অনবরত বেজেই চলেছে। ফাদার আর্থারের মুখে এক্সরসিজমের ভার্স অনবরত চলছে তো চলছেই। গ্যাব্রিয়েল লিলিয়ানের মাথায় শাল জড়িয়ে দিয়ে অন্য ভাষায় কথা বলছিল। একটু পর সকলেই বলছিল, বিগন। আস্তে আস্তে লিলির শরীরে লাগানো স্যালাইনের বোতলে রক্ত উঠে আসে। মেডিকেল অ্যাসিস্ট্যান্টের বারণ সত্ত্বেও এক্সরসিজম চলমান অবস্থায় থাকে। অনবরত বমি করতে থাকে। লিলি আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছিল। তখন ঘন্টার আওয়াজের সাথে সাথে আমরা সকলেই একসাথে বলে উঠলাম, দ্য পাওয়ার অফ ক্রাইস্ট কমান্ডস ইউ, বি গন ডেভিল, বি গন। আস্তে আস্তে লিলি একেবারে নিস্তেজ হয়ে গেল। আস্তে আস্তে স্যালাইন থেকে রক্ত নেমে যাচ্ছিল আর ফাইনালি আমার স্ত্রী লিলিয়ানের জ্ঞান ফিরল। লিলিয়ানকে আনলিভেন ব্রেড খাইয়ে এক্সামিন করা হলো যে সে সুস্থ হয়েছে কিনা। ঈশ্বরের কৃপায় লিলিয়ান সুস্থ হয়ে যায়। ফাদার আর্থার, রয় আর গ্যাব্রিয়েলের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব। লাস্ট ও ফাইনাল এক্সরসিজমে অবশেষে লিলি সুস্থ হয়। এখন আসি গ্যাব্রিয়েলের কথায়। গ্যাব্রিয়েল আসলে কে? কেনই বা সে লিলির এক্সরসিজম করতে এসেছিল? প্রিয় লিসেনার্স, গ্যাব্রিয়েল এই ঘটনার একজন খুব গুরুত্বপূর্ণ ক্যারেক্টার আর তার সম্পর্কে আপনারা আর কিছুক্ষণের মধ্যেই জানতে পারবেন। এক্সরসিজমের পর লিলির শারীরিক অবস্থা এতই খারাপ ছিল যে ডাক্তার তাকে বেড রেস্ট দিয়েছিল মিনিমাম 3 মাসের। আস্তে আস্তে লিলি সুস্থ হতে থাকে। লিলি সুস্থ হবার পর টনি গ্যাব্রিয়েল আর ফাদার আর্থারের সাথে দেখা করার চিন্তা করে, তাদেরকে পুনরায় ধন্যবাদ জানানোর জন্য। ইচ্ছা অনুযায়ী সে চার্চে গিয়ে তাদের অনুসন্ধান করতে থাকে। কিন্তু টনি কি খুঁজে পেয়েছিল তাদের? কি মনে হয় প্রিয় লিসেনার্স? টনির খোঁজ চলতে থাকুক। চলুন এবারে একটু অন্যদিকে মোড় নেওয়া যাক।